হে গাইস, কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি কথা বলবো বাংলাদেশের কিছু সুবিধাবাদী ইনফ্লুয়েন্সার নিয়ে, যাদের সম্পর্কে এই যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল তখন আমি বলেছি। তো আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সংস্কার চলেছে তার মধ্যে পরে এটা এক আন্দোলন, এক দফা দাবি থেকে পরে এটা আপনার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে পরিণত হয়। এবং সেই সময় অনেক ইনফ্লুয়েন্সাররা চুপ ছিল, বাট সেই ইনফ্লুয়েন্সারগুলো জেগে উঠেছে। একবারে এক কথায় বলতে গেলে আপনার রাজাকারের মতো অবস্থা। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন রাজাকাররা পাকিস্তানের হয়ে কথা বলেছিল, কিন্তু যখন দেশ স্বাধীন হয়ে যায় তখন তারাই আবার জয় বাংলা বল স্লোগান দিয়ে নিজের ঠিক সেরকমই কিছু বাংলাদেশি ইনফ্লুয়েন্সার আবার তারা জাগ্রত হয়েছে। তারা মিডিয়াতে এসে বলছে তারা শিক্ষার্থীদের পক্ষে ছিল, তারা চাপের জন্য কথা বলতে পারেনি, তারা এই জন্য কথা বলতে পারেনি, তারা সেই জন্য কথা বলতে পারেনি। তারা যখন কথা বলতে যাবে তখন তাদের বাথরুম ধরেছিল, বাথরুমের মধ্যে বেশি টাইম লাগার কারণে তারা এসে কথা বলতে পারেনি, তাদের দেরি হয়ে গেছে। তো এদের কিছু নিয়ে আমি কথা বলবো, বিশেষ করে 3 জন মানুষদের নিয়ে তো আমাকে কথা বলতেই হবে, না বললেই নয়। তো আমি যখন আমার প্রথম ভিডিওটা বানাই, আন্দোলনের যখন ছাত্রলীগরা আমাদের আন্দোলনরত ভাই বোনদের উপর আক্রমণ করে, তখন আমি প্রথম ভিডিওটা বানাই এবং সেখানে সেই ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে এখন যেসব ইনফ্লুয়েন্সারদের কথা বলা উচিত তারা এখন চুপ আছে। বাট বাংলাদেশের একজন ইউটিউবার সালমান মুত্তাদি, তাকে আমি প্রথমে খুব বেয়াদব টাইপের একজন ইউটিউব মনে করতাম, সবাই মনে করতো। বাট তিনি যেভাবে আন্দোলনের সাথে শরিক ছিলেন, তিনি যেভাবে আন্দোলনের মধ্যে কথা বলেছেন, হ্যান্ডস অফ টু ইউ ব্রাদার। রিয়েলি আসলে বাংলাদেশের এরম একজন বেয়াদব ইনফ্লুয়েন্সার বাংলাদেশ ইউটিউবের জন্য দরকার, যে আপনি যেভাবে ফিল্ডে ছাত্রদের উৎসাহিত করেছেন, ছাত্রদের চালিয়ে রেখেছেন, আপনি সত্যি প্রশাসনের দরকার। কিন্তু বাট আপনাদের লেভেলে যেসব ক্রিয়েটাররা আছে তারা একটি কথাও বলেনি। তো আমি প্রথম ভিডিওর মধ্যে বলেছিলাম যে এরা এখন সাপের গর্তের মধ্যে ঢুকে গেছে, যে আবার যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তখন এরা সাপের গর্ত থেকে বের হয়ে বলবে যে আমাদের এই ছিল সেই ছিল, আমরা এর জন্য কথা বলতে পারিনি। আমাদের বাংলাদেশের ইনফ্লুয়েন্সার এরা সবসময় সব জায়গায় থাকে, সব জায়গায় সব এদের পাওয়া যায়, কিন্তু বর্তমানে এরা হচ্ছে ইন্তেকাল করেছে। জি, এই যতদিন এই কোটার ঝামেলাটা থাকবে ততদিন তারা ইন্তেকালের মধ্যে থাকবে, কারণ এটা হয়ে গেলে তারপর আবার ফিরে এসে তারপর একটা স্কুল দেবে যে আমরা এই জন্য আসি, এই জন্য বকর চক্কর দিয়ে তারপরে হয়তো পার পেয়ে যাবে, কিন্তু জাতি তোমাদেরকে মাফ করবে না। সেকেন্ড ভিডিওটা যখন আমি বানালাম তখন আমি বলেছিলাম যে আমি সেই ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমার এখন কথা বলে কোনো লাভ নেই, কারণ আমার চ্যানেলটা অনেক ছোট একটা চ্যানেল। আমি এখানে কথা বলি কি না বলি এটা কোনো কারো কাছে এসে যাবে না। এখানে যাদের কথা বলা দরকার তারা কিন্তু চুপ হয়ে আছে, তাহুদ আফ্রিদি, রাফতা হাসান, তারপরে ফারাজ করিম, এদের মতে ইনফ্লুয়েন্সারদের আবার কথা বলা দরকার, কিন্তু তারা কথা বলছে না, তারা চুপ হয়ে বসে আছে। বাট আমি চুপ হয়ে থাকিনি, আমি প্রথম ভিডিওতে কথা বলেছিলাম, সেকেন্ড ভিডিওতে কথা বলেছিলাম। তো স্টিল নাও যখন হচ্ছে আপনার, আমি সেই ভিডিওর মধ্যে বলছিলাম যে যখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে তখন তারা সাপের গর্ত থেকে বের হবে। তো ঠিক তাই হচ্ছে, তারা বের হওয়া শুরু করেছে। আন্দোলন যখন শেষ দিকে এসে পড়েছে, যখন সবাই সুনিশ্চিত হয়ে গেছে যে প্রধানমন্ত্রী এখন পদত্যাগ ছাড়া কোনো উপায় নেই, সে পদত্যাগ করে দেশ থেকে পলাবে, তখন আবির হ্যাপের গর্ত থেকে প্রথম বের হলেন আমাদের রাফতা হাসান। তিনি আন্দোলনে গেলেন, আন্দোলনে শরিক হওয়ার চেষ্টা করলেন, বাট আমাদের আন্দোলনরত ভাইরা তারা বুঝে গেছেন যে তোমাদের মতো সুবিধাবাদী ইনফ্লুয়েন্সার আমাদের দরকার নেই, তুমি এতদিন বাসার মধ্যে ঘুমিয়েছিলে, যাও বাসায় গিয়ে এখন ঘুমাও। তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই ভিডিওটা সবাই দেখেছেন। তার কয়েকদিন পর যার আবির্ভাব হলো ফারাজ করিম। তিনি আন্দোলন যেতেছিলেন, তাকেও কেউ অ্যাকসেপ্ট করেনি। তারপর তিনি ফেসবুকে তার মাকে নিয়ে এসে বিভিন্ন কথাবার্তা বলেন, বিভিন্ন সময় টাইপের কথাবার্তা বলেছিলেন। তার পরিবর্তে অনেকজন তাকে রোস্ট ভিডিও বানিয়েছিল, দেখেছি অনেক ভিডিও বানানো হয়েছিল তাকে নিয়ে। কিন্তু আমি আপনাদের কাছে আমার ছেলের হয়ে মাফ চেয়ে নিচ্ছি, আপনাদের কাছে আমি করজোরে মাফ চাচ্ছি। আমি কখনো আমার জীবনে আমার সাথে যারা ছিল কেউ কোনোদিন এই কথা বলতে পারবে না। সেই সেকেন্ড আর লাস্ট স্বাধীন হওয়ার পর, অর্থাৎ প্রধানমন্ত্রী পদত্যাগের পর দিনই বাংলাদেশের একজন বড় ইনফ্লুয়েন্সার এসে হাজির হয়ে গেলেন, ব্যাকগ্রাউন্ডে ইমোশনাল মিউজিক লাগিয়ে কাঁদতে বললেন যে তিনি অনেক চাপে ছিলেন, এই চাপে থাকার কারণে তিনি কোনো কথা বলতেই পারেনি। আমি থাকবো না, সবাই ভালো থাকবেন,
থাকতে পারলে আমার সিরিয়াসলি ব্রো, তুমি চাপে থাকার জন্য কথা বলতে পারোনি, তাহলে সালমান মুত্তাদি, বাংলাদেশের তার শান্তনু কায়সার, এরা কি এদের কাছে কি সুপার পাওয়ার আছে যে এরা কথা বলছে কিন্তু এরা চাপের মধ্যে নেই? তুমি বাসায় বসে থেকে তুমি কোনো কিছু না করে তুমি চাপের মধ্যে ছিলে, আর সালমান মুত্তাদি ফিল্ডে ছিল, এ কি চাপের মধ্যে ছিল না? তারপর গিয়ে চুপ করেছিল? দ্য শান্তনু কায়সার সে দ্য শান্তনু কায়সারের শোর ইউটিউবার চ্যানেলের ওনার শান্তনু, তিনি তো শেখ হাসিনাকে যেভাবে ধুয়েছে, বাংলাদেশে ইলিয়াস হোসাইনের পর তার মনে কেউ নেই যে সে তাকে ধুয়েছে। সে কি চাপের মধ্যে ছিল? তারপর কি সে চুপ করেছিল? সে তো কথা বলেছে। আমি যখন ভিডিও বানাই তখন আমি জানতাম যে হতে পারে যদি ভিডিওগুলো ভাইরাল হয় বা ভিডিওগুলো যদি বেশি মানুষের পরে চলে আমিও চাপে থাকতে পারি, বাট আর কতদিন বল, আর কতদিন চুপ করে বসে থাকবো? মতো তো একদিন হবেই, মূল্য হয় তাহলে এবার সে দেখেই যাব। তুমি কোনো কিছু না বলেই চাপের মধ্যে ছিলে, আর এরা কিছু করেই চাপের মধ্যে ছিল না, তাই না? যাক, তোমাদের নিয়ে বেশি কিছু কথা বলবো না, তোমাদের উত্তর জাতি দেবে। আমি জানি না জাতিরা তোমাদের কি মাফ করবে কি করবে না। তো জাতিরা তোমাদের মাফ করলে আমি তোমাদের আর অ্যাকসেপ্ট করছি না, এতটুকুই। আমার এই সংকটময় সময় আমাদের ছাত্র ভাইদের পাশে যেসব ইনফ্লুয়েন্সাররা ছিলেন, সালমান মুত্তাদি, দ্য শান্তনু কায়সার, দেন রাজ প্রো, ডাকু কেন ইউটিউবার, এনারা যেভাবে ভিডিও বানিয়ে ফিল্ডে গিয়ে, ওমর ভাই, এনারা যেভাবে ভিডিও বানিয়ে ফিল্ডে গিয়ে আমাদের ছাত্রদের পক্ষে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আসলে আপনারা ধন্যবাদের অধিকারী। তো ইয়েস, দেখা যাক কি হয়। আজকের ভিডিওটা বানিয়ে এখানেই রেখে দিলাম। ভবিষ্যতে যদি আমাদের বাংলাদেশি জাতির এই সব কিছু ভুলে গিয়ে তোমাদের আবার আপন করে নেয়, তখন আমি বলতে পারবো না হ্যাঁ আসলে বাঙালি জাতি সহজে সব কিছু ভুলে যায়। ওকে, বাই। হ্যাঁ ভাই, দেশে গিয়ে কোনো খোঁজখবর রাখছেন ভাই? কি হইছে শিমুল? দেশ তো স্বাভাবিক আছে, আর তাছাড়া বন্যা আসে নাই। বন্যা আসলে আমাকে ডেকে দিবা, এর আগে আমাকে ডাকাডাকি করবো না, আমাকে বিরক্ত করবো না। বন্যা লাগছে? জি ভাই, দেশে বন্যাই লাগছে ভাই। লাগা। ক্যামেরাম্যান ডাক দে, এই ক্যামেরাম্যান ডিউপি ডাক দে। এই লাগা। কই ভাই থাকুন না কেন, টাকা পাঠান। ঠিক আছে, হকতে হপায়ে সব জায়গায় সব ধরনের অ্যাপসে আপনারা সব জায়গা থেকে, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, আপনারা ডলার পাঠান, টাকা পাঠান। আমি আমার দেশের গরিব ভাইদেরকে সাহায্য করতে চাই।